আপনার এরপরে দেখেন ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি হচ্ছে ইকুইটি একটু ফ্লেক্সিবল। ইকুইটি আসছে কি জন্য? ইকুইটি আসছে আইনকে একটু ফ্লেক্সিবল করার জন্য। হ্যাঁ, অন গ্রাউন্ড অফ ফ্লেক্সিবিলিটি, নমনীয়তার ক্ষেত্রে। নমনীয় বাংলাটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ল ইজ নট ফ্লেক্সিবল। ল যেভাবে আছে অ্যাজ ইট ইজ, আইনের মতোই ইমপ্লিমেন্ট হবে, আইনের মতোই চলবে। এটাকে ফ্লেক্সিবল করার জন্য ইকুইটি পাশাপাশি আসছে। ব্যাপারটা হচ্ছে, একটা কথা আমি প্রথম থেকে বলে যাচ্ছি, এই কথাগুলো আমি বারে বারে বলবো, আপনারা মনে রাখবেন এবং আপনি পরীক্ষার খাতায় সেটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। সুতরাং আইনটা যে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করার সময় আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে জাস্টিস এনশিওর হচ্ছে। When justice will ensure, if there is any special circumstances, and if there is any special circumstances, then equity come before into these circumstances and try to apply the law in a very good and specific and justifiable way. যখনই কোনো একটা সার্কুমেস্টেন্স অ্যারাইজ করবে, কমন ল ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করবে, সেক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস আসবে এবং ন্যাচারাল জাস্টিস সেই কমন লটার সাথে যুক্ত হয়ে সেই যুক্তটাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। দ্যাট মিনস ইকুইটি একটু ফ্লেক্সিবল। ইকুইটি বলে একটু ফ্লেক্সিবল। আমরা অনেক সময় বাবা যদি ছোট ভাইয়ের উপর রাগ করে, বড় ভাই এসে বলে না, ছোট ভাইয়ের উপর বাবা হচ্ছে কমন ল যদি ধরেন, তাহলে বড় ভাইটা হচ্ছে ইকুইটি। বাবা অনেক সময় ছোট ভাইকে বকা দিচ্ছে, খুব বকা দিচ্ছে, সে একটা ভুল করছে। আপনি গিয়ে বাবাকে বলেন, বাবা শান্ত হন প্লিজ, ও করছে ঠিক আছে, এটা কিভাবে এটা সমাধান করা যায় আমরা দেখি। আপনি তাহলে সে বড় ছেলে হিসেবে আপনি হচ্ছেন ইকুইটি, বাবা হচ্ছেন কমন ল। বাবারা সবসময় স্ট্রিক্ট থাকবে, বাবা বকা দিবে, এই করবে, ঠিক আছে বাবা আজকের মতো ভুল করে ফেলছে, মাফ করে দেবে। জাস্ট ছেলেটা হচ্ছে ইকুইটেবল স্ট্যাটাস, ঠিক আছে। ইকুইটি হচ্ছে, কিন্তু বাবার উপরে কখনো বড় ছেলে বা ছেলে যাবে না, কারণ বাবা হচ্ছে বাবাই, ঠিক আছে। বাবার জায়গাটা তো আর বড় ছেলে করতে, বড় ভাই। তো বিষয়টা হচ্ছে এরকম, ছোট ভাইকে বকা দিচ্ছে, ছোট ভাই ভুল করছে, সব অপরাধ করছে, ওকে অপরাধ করেছে, বাবা বকা দিচ্ছে, বড় ভাই এসে বললো যে বাবা একটু ফ্লেক্সিবল হও, ও অপরাধটা করেছে, ঠিক আছে, কিভাবে এটাকে সমাধান করা যায় সেটা চেষ্টা করি। তারপর ছোট ভাইকে জিজ্ঞেস করবে তুমি অপরাধটা কেন করছো, ঠিক আছে, কেন করছো। সে যদি বলে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি এটা করার ঠিক করে না, তখন আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, ঠিক আছে বাবা আজকের মতো ক্ষমা করে দাও, ঠিক আছে আজকের মতো তুই 10 বার কান ধরে উঠা বসা কর। এই ফ্লেক্সিবল। বাবা যদি হলে বাবারা একটু স্ট্রিক্ট থাকবে, বাবা সবসময় বলে, বাবা হয়তো ব্যাট পিটাতে চাইবে, বা বাবা হয়তো থাপ্পড় মারতে চাইবে, গায়ে হিট করতে চাইবে, কিন্তু আপনি ইকুইটি হিসেবে বাবাকে বুঝাবেন যে একে হিট করার দরকার নাই, মারার দরকার নেই, ঠিক আছে, একটা পানিশমেন্ট দিয়ে সে ভবিষ্যতে আজকে যাতে কাজ না করে। সেক্ষেত্রে কি হচ্ছে কি ইকুইটি একটু ফ্লেক্সিবল, আর আইনটা ফ্লেক্সিবল নয়। ফ্লেক্সিবিলিটির প্রশ্নে ইকুইটি একটু ফ্লেক্সিবল, আইন ফ্লেক্সিবল নয়, এটাও একটা পার্থক্য। হ্যাঁ, তারপর হচ্ছে রাইট অ্যান্ড মোরালিটি। রাইট অ্যান্ড মোরালিটি, বিবেক, মেন্টালিটিও বলতে পারেন, মোরালিটিও বলতে পারেন। সাধারণত এটা মোরালিটি হবে, মোরালিটি হচ্ছে মানসিকতা, ঠিক আছে, মানসিকতা। আর রাইটটা হচ্ছে অধিকার। আইন সবসময় রাইট কথা বলবে, আইন সবসময় অলওয়েজ সেড অন দ্য বেসিস অফ রাইট। ইউর রাইট, আপনার রাইটটা কি, হোয়াট ইজ দ্য ইউর রাইট। রাইটটা হচ্ছে আপনার অধিকার। আমাদের এই দেশে, আমাদের এই মানুষ হিসাবে আমাদের অনেক রাইট আছে। আমাদের রাইটগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের আপনার কিছু ন্যাচারাল রাইট আছে, আমাদের কিছু প্রপার্টির রাইট আছে, আমাদের কিছু সিটিজেনশিপ রাইট আছে, আমাদের কিছু ভোটিং রাইট আছে, আমাদের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালের রাইট আছে, ঠিক আছে। রাইটগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকে। সে রাইটগুলোর নিয়েই আইন কথা বলবে যে ইয়েস উই উইল ল অলওয়েজ সেট অন ইউর রাইট, ঠিক আছে। আপনার আইনটা সবসময় কথা বলবে আপনার অধিকার নিয়ে। এখানে বিবেক টিপের কোনো কাজ নেই। কেউ আপনার রাইট ভঙ্গ করেছে, কি কারণে করেছে, কি বিয়েতে করেছে, সেটা আইনের দেখার দরকার নেই। আইন শুধু বলবে যে ওর অধিকার, ওকে ফিরাই দাও। তুমি কিভাবে কি জন্য ওর অধিকার ভঙ্গ করছে এটা আমার দেখার বিষয় না। ইকুইটি বলে ঠিক আছে, সে রাইট ভঙ্গ হয়েছে, ইটস ওকে, কিন্তু ও কোন মানসিকতা বা কি কারণে এই ঘটনা ঘটেছে সেটাকে তুমি বিস্তৃত করো। এটা হচ্ছে মডার্ন সায়েন্স, মডার্ন জাস্ট চিন্তা ভাবনা। এই আমরা কি করি, আপনি দেখেন পৃথিবীতে এখন আমরা সবাই কিন্তু, পৃথিবী সারা ওয়ার্ল্ড কিন্তু আমরা সবসময় একটু ফ্লেক্সিবিলিটিকে পছন্দ করি। আপনি দেখেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, হি ইজ ভেরি ফ্লেক্সিবল, বাট হি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। Why he is best? Because he knows how to convince the person and how to convince the people. He knows it very well. For this reason, he is the best prime minister in the world. তাহলে ইকুইটির
এই যে তাহলে কি আপনি যদি জাস্টিন ট্রুডোর কথা চিন্তা করেন, জাস্টিন ট্রুডো কি ফ্লেক্সিবল, কিন্তু জাস্টিন ট্রুডো জানে যে কিভাবে তার জনগণকে কনভিন্স করতে হবে, কিভাবে আইনটা, সে আইনও প্রয়োগ করছে, সে দাঁড়িয়ে কিন্তু ডায়াসে দাঁড়িয়ে আইনের কথাও বলছে, আবার আইনের কথা বলতে গিয়ে কিছু কিছু কথা বলছে, এমন কথা যেগুলো একটু ফ্লেক্সিবিলিটি ওয়েতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই যে দেখা কিছু কিছু জিনিস আছে যে আপনারা হয়তো অনেক সময় ইউটিউবে বিভিন্ন ইয়েতে দেখবেন, সে যখন তার কর্মক্ষেত্রে ঢুকছে, সে ঢোকার সময় তার যেগুলো গার্ড ছিল, পুলিশের গার্ড, তাদের সাথে হ্যান্ডশেক করছে। এটা আমাদের দেশে কল্পনা করা যায়? আমাদের এখানে পিয়নগুলো পর্যন্ত কথা বলে, ঠিক আছে, আমাদের সরকারের পিয়নরা পর্যন্ত কথা বলেন। আর এখানে প্রাইম মিনিস্টার ঢোকার সময় হ্যান্ডশেক করছে ওই সিকিউরিটি গার্ডের সাথে। দ্যাটস দ্য রিয়েলিটি। আমরা এটা পছন্দ করি কি, তাই বলে কি জাস্টিন ট্রুডোর স্ট্যাটাস কি কমে যাচ্ছে? না, কমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কোন ক্ষেত্রে কিভাবে কি অ্যাপ্লাই করবেন সে বিষয়টা আমাদের জানতে হবে। তো ইকুইটি সব ক্ষেত্রে যদি আপনি ইকুইটি অ্যাপ্লাই করতে যান সেটাও আবার হবে না। আপনার কোন ক্ষেত্রে ইকুইটি অ্যাকসেপ্টেবল হবে, কোন সার্কামস্টেন্স ইকুইটিটা অ্যাপ্লাই হবে, কোন জায়গা থেকে ইকুইটি তার স্ট্যাটাস বজায় রেখে সেটা ইমপ্লিমেন্টেশন হবে, সে বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে ইকুইটি হচ্ছে কাজ করে বিবেক নিয়ে, আপনার বিবেক নিয়ে, মানে মেন্টালিটি নিয়ে, ইন্টেনশন নিয়ে কাজ করে, যে মেন্টালিটি নিয়ে, ইন্টেনশন নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে ইকুইটি আপনার মেন্টালিটি এবং ইন্টেনশন নিয়ে কাজ করে। তার মানে আপনি যদি ইন্টেনশনালি কোনো একটা বিষয় কাজ করেন, যে ইন্টেনশনালি যদি তাকে আপনি তার অধিকার ক্ষুণ্ণ করেন, তাহলে সেক্ষেত্রে ইকুইটি আপনার ইয়ে করবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার। আপনি একজনের সাথে একটা চুক্তি করলেন, হ্যাঁ, আপনি একজনের সাথে একটা চুক্তি করলেন, চুক্তি করার পরে আপনি ধরো একটা জায়গা কেনার জন্য চুক্তি করলেন, ঠিক আছে, জায়গা কেনার জন্য চুক্তি করার পরে আপনি কি করলেন, জায়গাটা যখনই আপনার যখন সে বিক্রি করছে না, তখন আপনি করলেন কোর্টে গিয়ে মামলা করলেন। কোর্টে গিয়ে মামলা করার পরে আপনাকে কোর্ট বিভিন্ন বিষয় দেখলো, বিভিন্ন বিষয় দেখার পরে আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন, কোর্ট সেখানে দেখলো তার ইন্টেনশনটা কেন। সে কোর্টকে কনভিন্স করার চেষ্টা করছে যে হ্যাঁ, আমি জায়গা ওনার কাছে বিক্রি করবো বলেছিলাম, কিন্তু উনি এই জায়গাটা আমাকে আমি এই 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 কারণে আমি ওনার কাছে বিক্রি করতে পারি নাই, আমি এখন বিক্রি করতে রাজি আছি। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আইনে এটা সলভ হয়ে গেল, এখানে আর কোনো সমস্যা নেই, এখানে আর কোনো রকমের কোনো সমস্যা নেই, শেষ হয়ে গেল। কিন্তু যদি এমন সার্কামস্টেন্স অ্যারাইজ করলো, এখানে ইকুইটির কোনো কাজ নেই, হ্যাঁ আমি বিক্রি করবো বলছিলাম কিন্তু আমি এই সমস্যার কারণে করতে পারি না, আমি বিক্রি করে দিব, ওকে, আইন বলে ঠিক আছে, তুমি ওকে চুক্তি অনুযায়ী এটা দিয়ে দাও, চলে গেল, ল কমপ্লিট। এখন দেখেন যদি এমন সার্কামস্টেন্স হয় যে লোকে আপনার বিক্রি করতে চাইছেন, সেই লোকের জায়গার 50% যে কোনো কারণে গভর্নমেন্ট একটা রোড করার সময় সেটা অ্যাকোয়ার করে ফেলেছে, সেটা চুক্তির সময় ছিল না, কিন্তু চুক্তির পরে সেটা অ্যাকোয়ার করে ফেলেছে, এটা অ্যাকোয়ার করে ফেলেছে। তাহলে কি ঘটনা ঘটছে, তাহলে এখানে একটা সার্কামস্টেন্স অ্যারাইজ হয়েছে। আপনি সেই লোকের সাথে চুক্তি করলেন একটা 10 ঘন্টা জায়গা নিয়ে, কিন্তু দেখা গেল সেই 10 ঘন্টা জায়গার পাশে একটা হাইওয়ে ছিল, হাইওয়েটা আগে 20 ফুট ছিল, গভর্নমেন্ট এটা 60 ফুট করার প্ল্যান করেছে, তাহলে আপনার এদিক থেকে 20 ফিট, ওদিক থেকে 20 ফিট নিয়ে 60 ফুট করবে, তাহলে আপনার এখান থেকে 20 ফিট জায়গা চলে যাচ্ছে, এবং 20 ফিট যখন হিসাব করা হচ্ছে, 20 ফিট হিসাবে আপনার জায়গার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আপনার পড়ে যাচ্ছে, তার মানে ওই অংশে একটা অংশ বাদ চলে যাচ্ছে। এখন এই একটা অংশ বাদ চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা সার্কামস্টেন্স অ্যারাইজ করে, কিন্তু আপনি যখন চুক্তি করেছিলেন তখন কিন্তু 10 ঘন্টায় ঠিক ছিল, কোনো অ্যাকোয়ার হওয়ার কথা ছিল না। ইদানিং আপনারা দেখছেন যে জলবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে, ভেঙে ফেলতে হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের পাবলিকই সবাইকে টাকা দিলে একটা সিস্টেমে দিবে। তো এখন সার্কামস্টেন্স যখন অ্যারাইজ করলো, এখানে ইকুইটির আগমন ঘটবে, ইকুইটি এটা একটা সলভ করবে, সলিউশন দিবে। ঠিক আছে, ওকে, 3 ঘন্টা চলে গেছে, আর 7 ঘন্টার দাম কত, বা এটা কিভাবে পাওয়া যেতে পারে, আর 3 ঘন্টার কিভাবে তাকে রিকভার করা যেতে পারে, এটা একটা সেটেলমেন্ট করবে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে না, কমন ল 10 ঘন্টা, আমার সাথে চুক্তি হয়েছে ওর 10 ঘন্টা, ও আমাকে 10 ঘন্টা বুঝে দিতে হবে, এটা কি ওনার দ্বারা সম্ভব? গভর্নমেন্ট যেখানে 3 ঘন্টা ওনার কাছ থেকে অ্যাকোয়ার করে নিয়ে গেছে, সেখানে কিভাবে উনি আপনাকে 10 ঘন্টা, গভর্নমেন্ট অলরেডি অ্যাকোয়ার করে নিয়ে গেছে, এটা তো ইচ্ছা করে কিছু করেনি। ঠিক আছে, এটা ওনার ইচ্ছা না। দ্যাট মিনস বিবেক এন্ড মানসিকতা যদি চিন্তা করেন, ওনার কাছে এখন আছে 7 ঘন্টা, কিন্তু আইনে 7 ঘন্টা নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ চুক্তিতে যা আছে তাই আপনাকে অ্যাজ ইট ইজ পালন করতে হবে। আপনারা চুক্তি আইনে নিশ্চয়ই পড়েছেন, আপনি আরিফ স্যার পড়িয়েছেন, আরিফ স্যার খুবই ভালো পড়ান, এবং সে আরিফ স্যার নিশ্চয়ই পড়িয়েছেন কন্ডিশন মাস্ট বি ফুলফিল, কনসিডারেশন থাকলে কন্ডিশন ফুলফিল করতেই হবে। হ্যাঁ, আপনি যদি বাইন্ডিংস, তাহলে বাইন্ডিংস কত, বাইন্ডিংস হচ্ছে 10 ঘন্টা, কিন্তু কোন একটা সার্কামস্টেন্সের কারণে 3 ঘন্টা চলে গেল, তাহলে 3 ঘন্টা যদি চলে যায়, তাহলে আর 7 ঘন্টার জন্য একটা
আইন তো সেটা সাপোর্ট দিতে পারে না, এখানে সলিউশন দিবে কি? এখানে সলিউশন দিবে ইকুইটি। কারণ ওই 3 ঘন্টার বিবেক মানসিকতা সবকিছু দেখে এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা কিভাবে করা যায়, 7 ঘন্টা যদি সেই ব্যক্তি নিতে চায় নিবে, আর যদি মনে করেন এটা অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আসবে সাক্ষী যারা করার পরে সার্কামস্টেন্স ঠিক যেভাবে আপনার জাস্টিস এনশিওর করতে বলবে ঠিক সেভাবেই, ঠিক আছে? তাহলে মনে রাখবেন ইকুইটি সবসময় কাজ করবে না। ইকুইটি হচ্ছে ক্ষেত্র বিশেষে কাজ করবে, সার্কামস্টেন্স অনুযায়ী কাজ করবে। কিসের উপর কাজ করবে? অন দ্য বেসিস অফ মেন্টালিটি and good conscience, mentality and good conscience. And law you must be apply on the basis of your right. Right এর বাইরে কোনো কথা, রাইট হচ্ছে 10 ঘন্টা, আর বিবেক আর গুড কনসিয়াস সার্কামস্টেন্স হচ্ছে 3 ঘন্টা চলে গেল 7 ঘন্টা, তাহলে 7 3 10, 3 ঘন্টা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে গেল। সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়? সেই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এইটা অ্যাপ্লাই করবে কি? এটা অ্যাপ্লাই করবে আপনার কোর্ট। কোর্ট ইকুইটেবল, আমার বললাম না, কোর্ট নট অনলি কোর্ট অফ কমন ল বাট কোর্ট অফ ইকুইটি, সেই ইকুইটিতে অ্যাপ্লাই করবে কোর্ট। কোর্টই সার্কামস্টেন্স কিভাবে ক্রিয়েট করবে আপনার মনে হতে পারে। প্রশ্ন পরে নিচ্ছি, আমি আগে শেষ করি, কারণ আমি শেষ করি তারপর প্রশ্ন করি। হ্যাঁ, আমি আগে শেষ করি। তারপর হচ্ছে এই যে কোর্ট কিভাবে এটা অ্যাপ্লাই করবে, আপনাদের মনে আসতে পারে যে স্যার এটা কোর্ট কিভাবে অ্যাপ্লাই করবে। তাহলে কোর্ট আপনার এভিডেন্স দিবে, ডকুমেন্ট দেখবে, এভরিথিং দেখবে, দেখার পরে গিয়ে সেটা আপনার অ্যাপ্লাই করবে। আপনাদের প্রশ্নটা আমি নিব আমার টপিকসটা শেষ হওয়ার পর। আপনি প্রশ্নটা লিখে রাখেন যে স্যার কে প্রশ্নটা করবো, আমি টপিকসটা শেষ করি, হয়তো আপনার প্রশ্নের উত্তর নেক্সট আমার কথার ভিতরে চলে আসতে পারে। সুতরাং আপনি প্রশ্নটা লিখে রাখেন, আমি এই টপিক শেষ করবো, নেক্সট টপিক্সে যাওয়ার আগ থেকে আপনাদের কি প্রশ্নটা কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই হচ্ছে আপনার ইকুইটি এবং ল এর পার্থক্য। আমি প্রায় 9টা কি 10টা পার্থক্য আপনাদেরকে বলেছি, ঠিক আছে? এই 9টা 10টা পার্থক্য একটা ইয়ে করবেন। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা বিষয়, আচ্ছা এই যে ইকুইটির আরেকটা বিষয়টা হচ্ছে আপনার ইকুইটি সোর্স অফ ইকুইটি। ইকুইটি ইকুইটির আসলে সোর্সটা কি? ইকুইটির সোর্সটা হচ্ছে আপনার প্র্যাকটিস, প্রথা। হ্যাঁ, সরি, ইকুইটি সোর্সটা হচ্ছে প্র্যাকটিস এবং কিছু সোর্সটা হচ্ছে কিছু প্রথা এবং চর্চা থেকে ইকুইটি এসছে। আর কমন লটা হচ্ছে এইটা আসলে কমন লটা হচ্ছে আপনার ক্রিয়েটেড বাই সাম কাস্টমস, প্রথা, এখানেও প্রথা আছে, আবার পার্লামেন্ট আছে, আইনসভা আছে। যেমন নবাব সিরাজউদ্দৌলা যখন ছিল, নবাবরা যখন বিয়ে করতো তখন নবাবরা কিছু আইন প্রণয়ন করতো। ব্রিটিশরা যখন এসছে, ব্রিটিশরা কিছু আইন প্রণয়ন করেছে, এই প্রণীত আইনগুলো হচ্ছে কমন ল। আর ইকুইটিটা হচ্ছে ইটস এ প্র্যাকটিস, এটা চর্চার মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে কিছু আপনার ন্যায় বিচার চর্চার মাধ্যমে, কিছু সুষ্ঠু ন্যায় বিচার, সুষ্ঠু বিচার চর্চার মাধ্যমে ইকুইটির উৎপত্তি। ইকুইটিটা 12টা নর্মস আছে, ম্যাক্সিমস আছে, ইকুইটির 12টা ম্যাক্সিমস আছে। সেই 12টা ম্যাক্সিমস এর উপরে ইকুইটিটা চর্চিত হয়। এবং কিছু ম্যাক্সিমসের কিছু দেখা যাচ্ছে ইকুইটি প্র্যাকটিসের ক্ষেত্রে গিয়ে দেখে কিছু কমন বিষয় আছে, যে কমন বিষয়গুলোকে সবসময় আমাদের আইনে ইমপ্লিমেন্ট করতে হয়। এই জন্য কিছু বিষয় আইনে পরিণত হয়ে গেছে, সেগুলোকে বলি আমরা ইকুইটেবল ল, যেটা আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টে পড়ি। ঠিক আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেগুলো হচ্ছে ইকুইটেবল ল। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমরা একটা যখন পড়বো তখন আমরা এইটা বিষয়টা বলবো। ঠিক আছে, তাহলে আমাদের গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা দ্য ডিফারেন্স বিটুইন ল অ্যান্ড ইকুইটি পড়েছি। এরপরে আমি চলে যাব জুরিসডিকশন অফ ইকুইটি, আমি এখতিয়ার, যেটা ইকুইটির এখতিয়ার বলে। এখন কে প্রশ্ন করতে চাইছেন খুব শর্টলি, যুক্তিসঙ্গত এবং এই টপিকস এর উপর প্রশ্ন করেন? বলেন, শুনতে পাচ্ছি। 10 ঘন্টা কিনেছেন তো আমি বলি নাই। যদি মানে ওনাদের চুক্তি, হ্যাঁ, তো বললেন স্যার ওটা একবার করলো সরকারে। আরে ভাই, আপনি তো দেখি যে আমার কথাটা বুঝেন নাই। আমি যে কথাটা বলছি, ক্ষতিপূরণ দিবে কি দিবে না দিবে সবগুলো হচ্ছে কোর্টের ডিসাইডেড হবে, বললাম না? আপনার 10 ঘন্টার ভিতরে 7 ঘন্টার, এখন বলেন যে স্যার আমাকে বলেন যে ক্ষতিপূরণটা কিভাবে দিবে, তাহলে আমাকে এখন চলে যেতে হবে আপনার অ্যাকুইজিশন এন্ড রিকুইজিশন অফ মুভেবল এন্ড ইমুভেবল প্রপার্টি to 1982 and amendment in 2017, সে আইনে চলে যেতে হবে। ক্ষতিপূরণের বিষয়টা আসতেছে ডিফারেন্ট জিনিস।
এটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমি তো বলেই দিলাম যে 3 ঘন্টার জন্য কি সার্কুমেস্টেন্স অ্যারাইজ করবে। সেটা কি যিনি বিক্রি করছেন উনি ক্ষতিপূরণ নেবেন, না যিনি কিনছেন ওনার টাকার সাথে অ্যাডজাস্ট হবে, এগুলো সবগুলো নিষ্পত্তি হবে আপনার সাক্ষী জেরার পরে। কারণ ক্ষতিপূরণ কি পাবেন আপনার হচ্ছে ডিফারেন্ট। আমি জাস্ট সার্কুমেস্টেন্সের কথাটা বলার জন্য আমি আপনাদেরকে কথা বলেছি। এখন ক্ষতিপূরণ দিবে, এই দিবে সেই দিবে, সবকিছু আসতেছে পরে। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে আপনি কিন্তু প্রপার্টিটা কিনেন নাই। আপনি যদি 10 ঘন্টা কেনার পরে সরকার অ্যাকোয়ার করতো তাহলে ক্ষতিপূরণটা আপনিই পাইতেন। কিন্তু আপনি চুক্তি করার পরে অ্যাকোয়ার করছে, এই দ্যাটস দ্য ইকুইটি, দ্যাটস দ্য ইকুইটি। হ্যাঁ, এখানে ইকুইটির অ্যাপ্লাই হবে। কেনার পর তো আর ইকুইটির অ্যাপ্লাই কিছু নাই, কেনার পর তো আপনিই পাবেন। কিন্তু যখন চুক্তির ক্ষেত্রে যখন এই বিষয়টা আসলো, সেক্ষেত্রে একটা ইকুইটেবল জাস্টিসের একটা ব্যাপার থাকে যে ক্ষতিপূরণে কত টাকা পাবে, কে পাবে না পাবে, কেমনে পাবে। বা এটা তো সাধারণত নিয়মটা হচ্ছে ক্ষতিপূরণটা পাবে যিনি চুক্তি করছেন, উনি 3 ঘন্টার যিনি আপনার সাথে চুক্তি করছেন উনিই পাবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কিনে নিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত উনিই মালিক, ঠিক আছে। কিন্তু আপনি তো চুক্তি করেছেন 10 ঘন্টা। তো সার্কুমেস্টেন্স এখন যদি আমাকে বলেন স্যার এটা জাজমেন্ট কি হবে বা কেমনে এটা ইয়ে হবে, এইসব প্রশ্ন আমাকে করেন না। কারণ এই প্রশ্ন করলে আপনাদের আর আমার লেকচার শেষ করা হবে না। কারণ এটা হচ্ছে কমপ্লিটলি ফুললি ইটস এন লিটিগেশন ম্যাটার। এবং লিটিগেশন শেষ হওয়ার পর, সাক্ষী শেষ হওয়ার পর, ডকুমেন্টারি এভিডেন্স প্রডিউস হওয়ার পর কোর্ট সম্পূর্ণরূপে এটাকে অ্যানালাইসিস করে, কমপ্লিটলি এটা অ্যানালাইসিস করে ইকুইটেবল জাস্টিস হতে শুরু করে কমন ল শুধু অ্যাপ্লাই করে এটা একটা জাজমেন্ট ডিগ্রি। সুতরাং এই মুহূর্তে ওই জায়গাটার কোন জায়গায়, এটা তো চকবাজারও হতে পারে, এটা মিরসরাই হতে পারে, এটা হাটাজারিও হতে পারে। এখন সব জায়গার একত্রে কিরকম, তো এগুলো হচ্ছে কমপ্লিটলি সার্কামস্টেন্স। দ্যাটস দ্য প্র্যাকটিস অফ দি ইকুইটি। আমি সেটাই আপনাকে বলছি, দ্যাটস দ্য প্র্যাকটিস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে ওই জায়গাতে। এখন কোন জায়গায় একবার হয়েছে আমি আপনাকে ওইটা বলিনি। এটা এমন হতে পারে খুলশি এলাকা হতে পারে, এটা এমন হতে পারে এটা বান্দরবানের পাহাড়ি এলাকা হতে পারে। তো এখন এক একটা সার্কামস্টেন্স এক রকম, এক একটা প্রপার্টির মূল্য এক এক রকম, এক একটা সিচুয়েশন এক এক রকম, এক একটার অবস্থা এক এক রকম। তো এগুলো সম্পূর্ণরূপে এগুলোর রিলিফ দিবে আপনাকে কমপ্লিটলি। এটা একটা সুন্দর সলিউশন দিবে ইকুইটি। ইকুইটির 12টা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের উপর বেস করে এই সলিউশনগুলো আপনাকে দেওয়া হবে। এবং সেই সলিউশনগুলো নির্ভর করবে আপনার মামলা নিষ্পত্তি হওয়ার পরে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? ইকুইটি যে 12টি সলিউশন বলেছেন এগুলা কি আমাদেরকে পড়াবেন স্যার? অবশ্যই, ওগুলাই তো মেইন। ওগুলাই মেইন 12টা যে নীতিমালা আছে, নর্মস, প্রিন্সিপাল অফ ইকুইটি, সেই 12টার নীতিমালা আছে, ওইটা হচ্ছে মেইন আপনাদের। ও ইকুইটি মানে আমাদেরকে সমঝোতা, ইকুইটি মানে সমঝোতা স্যার, কমন লোকে হেল্প করা নাকি স্যার? হ্যাঁ, সমঝোতা, সমঝোতা সহায়তা বলবো, নট সমঝোতা, সহায়তা। আচ্ছা স্যার। আচ্ছা, কামাল খুব উত্তেজিত আকারে কান্নাকাটি করছে, তার মোবাইলটা একটু এরোপ্লেন মোডে দিয়ে দেন। আমরা আগামী 30 মিনিটের জন্য আসতেছে, 30 মিনিটের জন্য এরোপ্লেন মোডে দিয়ে দেন। কারণ আমি তো ইয়ে দিয়েছি, তো আমার কানে একটু বেশি সাউন্ড প্রবলেম করছে। আচ্ছা, আপনার এই পার্থক্য নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? মোটামুটি তো আপনারা ইকুইটির অবস্থা শুনেন, আগে বেসিক বিষয়টা বুঝে যাব। বেসিক বিষয়টা যদি বুঝেন আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে। হ্যাঁ, বেসিক বিষয়টা যদি আপনারা আপনি মানে বুঝতে পারেন যে আসলে ইকুইটির জিনিসটা, তাহলে আরগুলো কোনো সমস্যা নেই। ইকুইটি হচ্ছে সমঝোতা, ঠিক না? ইকুইটি সমঝোতা হচ্ছে ব্যক্তির সাথে, ঠিক আছে। সহায়তা হচ্ছে আইনের সাথে, আইনকে সহায়তা করবে, ঠিক আছে, সহায়তা করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, বলেন স্যার ক্রিমিনাল ম্যাটারে কি স্যার আপনার না ইকুইটি হবে না, আসবে না ক্রিমিনাল ম্যাটারে ইকুইটি সিভিল ম্যাটার হবে না স্যার? শুধু সিভিলে দেওয়ানি। আমি ওখানে এখনো আসিনি। হ্যাঁ, আমি এখনো আসিনি। সেখানে যখন আসব তখন আপনার বাংলাদেশি ইকুইটির ব্যবহার যখন বলবো তখন আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আলোচনা করব ইকুইটির এখতিয়ার, জুরিসডিকশন অফ ইকুইটি। শুনেন, আমি কিন্তু প্রশ্ন আমাকে সেদিক থেকে কোনো বলবেন না, সাজেশন দেন বলবেন না। আমি কিন্তু বলে যাচ্ছি, এখনই বলে যাচ্ছি যা বলা, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আমি এখনই বলে যাচ্ছি ইকুইটির এখতিয়ার, জুরিসডিকশন অফ ইকুইটি, জুরিসডিকশন অফ ইকুইটি, জুরিসডিকশন অফ ইকুইটি। ইকুইটির এখতিয়ার মানে কি জানেন আপনারা? এখতিয়ার মানে কাজ করার ক্ষমতা।
কতটুকু এই অ্যাক্টের কতটুকু ইকুইটি করতে পারবেন, কতটুকু করতে পারেন। যেমন আপনারা এখানে অনেকে আছেন, আমি জানি অনেকে ব্যাংকের ম্যানেজার আছেন, অনেকে বিভিন্ন কোম্পানিতে জব করেন, আপনার অনেকে স্কুলের টিচার, অনেকে কোন স্কুলের হেডমাস্টার, অনেকে খুব ভালো ভালো হাই প্রফেশনালি জব করছেন। প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা চাকরিজীবী আর কিন্তু একটা নিজস্ব গণ্ডি আছে, আপনি কতটুকু কাজ করতে পারবেন, আপনি কতটুকু কাজ করতে পারবেন, আপনার কতটুকু ক্ষমতা, কতটুকু সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আপনার ক্ষমতা, কাজ করার ক্ষমতা। এই কাজ করার ক্ষমতাটাই হচ্ছে এখতিয়ার। আপনি একজন ম্যানেজার, আপনি লোন স্যাংশন করার, এটা স্যাংশন করার হয়তো আপনার ইয়ে থাকবে, স্যাংশন আপনি করবেন, কিন্তু ডিসিশনটা হয়ে আসতে কোথায় বলে না, আমি ফাইল ঢাকায় পাঠাইছি কেন বলে, যারা ব্যাংকে জব করে ঢাকায় পাঠাইছি ফাইল, এটা অ্যাপ্রুভ হয়ে আসলে আপনার লোনটা আপনার স্যাংশন করতে হবে। কেন বলেন এই কারণে, আপনি সর্বোচ্চ স্যাংশন পর্যন্ত আপনার ক্ষমতা, কিন্তু এটা অ্যাপ্রুভ করার ক্ষমতা আপনার বোর্ডে। তাহলে আপনি বোর্ডে পাঠাচ্ছেন, তার মানে বোর্ডের এখতিয়ার হচ্ছে স্যাংশন করা, বোর্ডের এখতিয়ার হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করা, আপনার এখতিয়ার হচ্ছে স্যাংশন করা। এই যে ক্ষমতার একটা পার্থক্য বা ক্ষমতার একটা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটাকে বলেই আপনার এখতিয়ার, জাস্ট দ্য জুরিসডিকশন। এখন ইকুইটি কতটুকু কাজ করতো, ইকুইটি কতটুকু ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা আমরা এখন আলোচনা করব। ইকুইটির এখতিয়ার আমরা আলোচনা করবো, জুরিসডিকশন অফ ইকুইটি। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে প্রথম দিকে ইকুইটি একটা এক্সক্লুসিভ জুরিসডিকশন ছিল, যেটা বর্তমানে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সক্লুসিভ জুরিসডিকশন। সেই এক্সক্লুসিভ জুরিসডিকশনটা ছিল আপনার যখন রাজা এডওয়ার্ডের সময় যখন এটা প্র্যাকটিস হতো, তখনকার সময়ে কিংসের, আমি তো বলেছিলাম কমন ল কোর্ট ছিল, কিংস কোর্ট ছিল, কমন ল কোর্ট ছিল, আর কোর্ট অফ রেভিনিউ ছিল। কমন ল কোর্টে কোনো কিছুর অকুলতা দেখা দিলে বা দেখা দিলে তারা চলে যেত কিংসের কাছে। যখন কিংসের একটা সুন্দর একটা যখন জাজমেন্ট দিত, জাস্টিফিকেশনের মাধ্যমে যখন একটা জাজমেন্ট দিত, ন্যায় বিচার করতো, সেখানে তারা করতেন, সেখানে কিংস তো সরাসরি করতেন না, কিংসের আন্ডারে কিছু চ্যান্সেলর ছিল, চ্যান্সেলররা করতেন। সেই চ্যান্সেলররা যখন এই ইয়েটা করতেন, আপনার চ্যান্সেলররা এই বিচারটা করতেন, এই চ্যান্সেলররা ন্যায়ভিত্তিক বিচারটা করতেন। সেই ন্যায়ভিত্তিক বিচারটা করার পরে কিন্তু সেই চ্যান্সেলরদের যে বিচারটা জাজমেন্টটা দিত, যে ক্ষমতাটা ব্যবহার করতো, সেই ক্ষমতাটার ব্যবহারেই তখন কিন্তু এটা এস্টাবলিশড হতো, সেই আইনটাই কিন্তু, সেই বিষয়টাই হচ্ছে এস্টাবলিশড হলো। ধরুন কোনো কমন লোক কাছে গেল কেউ, তখন কমন লোতে তখনকার একজন বিচারপ্রার্থী জনগণ কমন ল কোর্টে গেল, কমন ল কোর্টের কাছে যখন আবেদন করলো যে ইওর অনার, আমি এই বিষয়টা চাই, একটা আমার অধিকারটা ফিরিয়ে পেতে চাই, কমন ল কোর্টের জাস্টিসটা দেখলো যে না, এখানে তো আমাদের এই আপনার এটা দেওয়ার মতো কোনো অধিকার বা কোনো আইন তো আমাদের এই কমন ল কোর্টে নেই। তখন সেই মানুষটা কি করতো, কোথায় চলে যেত, ইয়ের কাছে চলে যেত, কিংসের কাছে চলে যেত। হ্যাঁ, এটাকে আবার আপিল বলা যাবে, এখানে কিন্তু এটা আপিল বলবো না, এটা হচ্ছে এখানে ক্ষমতা নাই, তাই আমি উপরের দিকে চলে গেলাম, কার কাছে গেলাম, কিংসের কাছে গেলাম। আমরা তখনকার দিনে একটা বিষয় প্রচলিত ছিল, সেটা হচ্ছে কিংস ডু নাথিং রং। ঠিক আছে, কিংস ডু নাথিং, আইন কখনো ভুল করে না। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই বিষয়টার অনেকের মাথায় ছিল, তখন তারা কিংসের কাছে চলে যেত। যখন কমন ল কোর্টের রিলিফটা পেত না, তারা কিংসের কাছে চলে যেত। কিংসের কাছে যখন যেত, কিংসের আন্ডারে কিছু চ্যান্সেলর ছিল, চ্যান্সেলর